শনিবার পশ্চিম বর্ধমান জেলার জনপ্রিয় স্থানীয় নিউজ চ্যানেল পাবলিক টাইমসের স্টুডিওতে পৌঁছালেন নবনির্বাচিত বিধায়ক এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী পার্থ ঘোষ। বিধায়ক পার্থ ঘোষকে পাবলিক টাইমস চ্যানেলের পক্ষ থেকে এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়াল, চ্যানেলের অ্যাডভাইজারি বোর্ডের অন্যতম সদস্য কুশল বাজরিয়া সহ পাবলিক টাইমসের অন্যান্য সদস্যরা উত্তরীয়, চ্যানেলের মেমেন্টো এবং মিষ্টিমুখ করিয়ে তাকে সম্মানিত করে। পাবলিক টাইম স্টুডিওতে এসে খোশ মেজাজে কয়েক ঘন্টা সময় কাটিয়ে যান বিধায়ক পার্থ ঘোষ। এর মাঝে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ তার নীতি নিয়ে সাক্ষাৎকারে মুখোমুখি হন চ্যানেলের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালের সঙ্গে। ইন্টারভিউতে তিনি পরিষ্কারভাবে জানান, অর্থবিশেষ কাজগুলির জন্য প্রতীক্ষা করতে হবে এবং যেগুলি শুধু নির্ণয়ের জন্য আটকে আছে সেগুলি অতি দ্রুত সম্পন্ন হবে। আসুন দেখে নিই সাক্ষাৎকারের মূল অংশগুলি। শনিবার বিকেলে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নবনির্বাচিত বিজেপি বিধায়ক এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী পার্থ ঘোষ তার ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করে পাবলিক টাইমস নিউজ চ্যানেলের স্টুডিওতে আসেন। বিধায়ক পার্থ ঘোষকে চ্যানেলের পক্ষ থেকে একটি উত্তরীয়, ফুলের তোড়া এবং একটি স্মারক দিয়ে সম্মানিত করা হয়। প্রথমবারের মতো বিজেপি রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে। কালোবরণ মণ্ডলকে 17,786 ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচনী প্রচারের সময় পার্থ ঘোষ প্রার্থী হিসেবে পাবলিক টাইমস নিউজ চ্যানেলের স্টুডিওতে এসেছিলেন এবং এক সাক্ষাৎকারে পাবলিক টাইমসের দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিধানসভা নির্বাচনে জেতার পর তিনি পাবলিক টাইমস স্টুডিওতে ফিরে এসে তাদের সঙ্গে তার ভাবনাগুলো ভাগ করে নেবেন। নিজের প্রতিশ্রুতি পূরণ করে বিধায়ক পার্থ ঘোষ পাবলিক টাইমস স্টুডিওতে আবারও এসেছিলেন। প্রথমে পাবলিক টাইমসের অ্যাডভাইজারি বোর্ডের সদস্য কুশল বাজরিয়া রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষকে একটি উত্তরীয় দিয়ে সম্মানিত করেন। এরপর পাবলিক টাইমসের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়াল চ্যানেলের পক্ষ থেকে তাকে একটি স্মারক উপহার দেন। সাক্ষাৎকার চলাকালীন পাবলিক টাইমসের পুরো টিম একে একে তাকে সম্মানিত করেন। সাক্ষাৎকারের আগে চ্যানেলের পক্ষ থেকে বিধায়ক পার্থ ঘোষকে মিষ্টি মুখ করানো হয় এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হয়। তিনি পাবলিক টাইমস নিউজ চ্যানেলের স্টুডিওতে এদিন বেশ কিছুক্ষণ সময় কাটান। পাবলিক টাইমস নিউজ চ্যানেলের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালের সঙ্গে সাক্ষাৎকারের সময় তিনি দর্শকদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বিধায়ক পার্থ ঘোষ জানান যে রানীগঞ্জের রাজার বাঁধের পুকুরটিকে তার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। রানীগঞ্জে সরকারি দখলকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, তবে এখনো সময়ের অপেক্ষা। বিধায়ক পার্থ ঘোষ আরো বলেন, আমার কাছে সবচেয়ে অবাক করা বিষয় হলো এমন একটি সংস্কৃতিবান, মহৎ, পরিপূর্ণ এবং শিক্ষিত শহরে একজন অযোগ্য ব্যক্তিকে বোর্ড চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। আমার নির্বাচনী এলাকায় দুটি থানা রয়েছে, রানীগঞ্জ এবং অন্ডাল। এখন থেকে অবৈধ বালি পাচার কোথাও হবে না। আমি সরকারি নিয়মকানুন মেনে বালি ব্যবসার সাথে জড়িতদের একটি তালিকা চেয়েছি। সমস্ত নিয়মকানুন মেনে বালি পরিবহন করা হবে। অবৈধ কয়লা ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ। আমি অতীতেও এর বিরোধিতা করেছি এবং এখনো তা করে চলেছি। বিজেপি সরকার সিন্ডিকেট শাসনের অবসান ঘটাতে চাইছে। ফলস্বরূপ আমি বিমানবন্দর কর্তৃপক্ষকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দিয়েছি। এখানে কোনো ধরনের সিন্ডিকেট নেই। নবনির্বাচিত রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ স্পষ্ট বার্তা দিয়েছেন যে তহবিল সংক্রান্ত বিষয়ে সময় লাগলেও যে কাজ শুধুমাত্র একটি সিদ্ধান্তের মাধ্যমেই সম্পন্ন করা সম্ভব, তাতে কোনো বিলম্ব হবে না। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা অনুগ্রহ করে কিছুটা সময় দিন। আমি আপনাদের প্রত্যাশা পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করব। এই দিন বিধায়ক পার্থ ঘোষ পাবলিক টাইমসের পুরো টিমের প্রশংসা করে বলেন যে এটি এই চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় সংবাদ চ্যানেল। আপনারা তাদের সংবাদের উপর আস্থা রাখতে পারেন। পাবলিক টাইমস নিরপেক্ষভাবে এবং সর্বোত্তম উপায়ে আপনাদের কাছে সংবাদ পরিবেশন করে। পাবলিক টাইমসের পুরো টিমের জন্য আমার শুভকামনা রইল। তারা ভবিষ্যতেও আরো ভালো কিছু করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। নমস্কার, পাবলিক টাইমস নিউজ চ্যানেলের দর্শকদের আবার পুনরায় একবার স্বাগত জানাই। আমাদের মধ্যে তার কথা রাখার জন্য এসেছেন রানীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক পার্থ ঘোষ মহাশয়। নমস্কার। আমি পার্থ ঘোষ মহাশয়ের কাছে কয়েকটা প্রশ্ন নিয়ে যাব আপনাদের হয়। তার আগে ওনাকে চ্যানেলে
আসার জন্য পাবলিক টাইমসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে। আপনাদের আরও বৃদ্ধি হোক, আপনাদের চ্যানেল আরও ডেভেলপ করুক, মানুষের কাছে সঠিক খবর আপনারা পৌঁছে দেন। মানে আপনারা যেভাবে মানুষকে খবর পৌঁছে দিচ্ছেন, যেদিন থেকে আমি এখানে এসেছি তার থেকে দেখেছি যে আপনারা খবর তৈরি করেন না, কিন্তু খবর পরিবেশন করেন। এটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ দাদা। দাদা, আপনি বিধায়ক হওয়ার আগে এসেছিলেন, ওই টাইমে মানুষের খুব প্রশ্ন ছিল যে পার্থদাকে যদি আমরা এখানে বিধায়ক করছি, তো উনি তো কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, কি করে সময় দিবেন মানুষে? দেখুন, আমি জিতেছি 4 তারিখ। 4 তারিখ থেকে 8 তারিখ অবধি আমি পুলিশিং করেছি মানে বিভিন্ন জায়গাতে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। বিজেপি সেজে কিছু তৃণমূলের লোকরা তৃণমূলের লোককে মারধর করছিল। তো সাধারণ মানুষকে অত্যাচার করার জন্য তো গভর্নমেন্ট চেঞ্জ হয়নি। আর যে অত্যাচার যারা করছিল তারাই হচ্ছে সব তৃণমূলের হারমাদ বাহিনী। তারা অতি সক্রিয় হয়ে বিজেপি হওয়ার চেষ্টা করেছিল, সেগুলোকে আটকেছি। তার জন্য 4 থেকে 8 তারিখ অবধি আমাকে পুলিশের ডিউটি করতে হয়েছিল, কারণ পুলিশ সব জায়গাতে সামলাতে পারেনি, বিশেষ করে আমাদের অন্ডাল ব্লকে। তো আমি তাদেরকে সহযোগিতা করেছি। তারপরে যেহেতু শপথ নেওয়ার ব্যাপার ছিল 9 তারিখ থেকে কয়েকটা দিন আমার ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় কিছু আমাকে দায়িত্ব দিয়েছিল। 3-4 দিন ছিলাম আমি। 9 তারিখে শপথ হলো, তারপরে কয়েকদিন ছিলাম, তারপরে এখানেই আছি আমি। আমার তো বাড়ি এখানে, আমার কর্মসূত্রে আমি কলকাতাতে ছিলাম, কলকাতাতে থেকেছি, কলকাতাতে আমার বাড়ি আছে। হাইকোর্টে প্র্যাকটিস করি, অটোমেটিকলি ডেলি প্যাসেঞ্জারি করে দেওয়া হয় না। তো এখন আমি অনলাইনে মামলা করছি, অপরাধী ছাড়িনি, বাড়ির থেকে অনলাইনে চলছে মামলা। দুটো জিনিস সামলাতে এখন আপনাকে কিছুটা একটু হিমশিম খেতে হচ্ছে। দুটো জিনিস সামলাতে হবে, নতুন নতুন তো, মানে বহু মানুষ দেখা করতে আসছেন, বহু মানুষ কথা বলতে আসছেন, সংবর্ধনা থেকে আরম্ভ করে পাবলিক সেন্টিমেন্ট থাকে। এতদিন পরে একটা সঠিক গভর্নমেন্ট এসছে 50 বছর পরে, তো মানুষ মানে খুবই এক্সাইটেড আছে। মানুষের এক্সাইটমেন্ট রক্ষা করার জন্য আমাকে তাদেরকে টাইম দিতে হচ্ছে। অনেকেই বাড়িতে আসছেন, বিভিন্ন জায়গায় ডাকছেন, আপনারা যেরকম আজকে আমাকে ডেকেছেন, আমি এসেছি। তো একটু হচ্ছে টাইমিংয়ের প্রবলেম একটু হবে, বেশি কাজ করতে হচ্ছে আর কি। তবে ঠিক হয়ে যাবে, 10-15 দিনের মধ্যে আশা করছি এটা নর্মাল হয়ে যাবে। যেমন পুরো রাজ্যে প্রথমবার বিজেপি সরকার হয়েছে, ওরকম 1953 পর প্রথমবার বিজেপি এখানে বিধায়ক হয়েছে, বিজেপি বিধায়ক। এই জিতের পিছনে আপনার স্ট্র্যাটেজি কিরকম ছিল, আর আপনি এই জিতটাকে কাকে উৎসর্গ করতে চাইছেন? দেখুন, প্রথমে বলি উৎসর্গ বলতে রানীগঞ্জবাসীকে আমি এটা উৎসর্গ করতে চাইছি। রানীগঞ্জবাসীর আশীর্বাদে, সহযোগিতায়, ভালোবাসা এবং তারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন তার জন্যে আমি জিতেছি। আর তার বাইরে যেহেতু আমি পলিটিক্যাল সিম্বল থেকে আমি দাঁড়িয়েছি ভারতীয় জনতা পার্টির থেকে, তো মাননীয় প্রধানমন্ত্রীজি থেকে আরম্ভ করে, আমাদের অমিত শাহজি থেকে আরম্ভ করে, আমাদের নীতিন নবীন থেকে আরম্ভ করে, ভূপেন্দ্র যাদব, আমাদের এখানকার যিনি প্রেসিডেন্ট, তৎকালীন যিনি বিরোধী দলনেতা ছিলেন, এখন আমাদের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের যারা উপর নেতৃত্ব যারা যারা ছিলেন, তারা সবাই সহযোগিতা করেছে বলে আজকে পশ্চিমবঙ্গে তথা আমাদের রানীগঞ্জে এত বড় সাফল্য এসছে। আর সাধারণ মানুষ দেখেছে সব ক্রাইটেরিয়া আমি ফুলফিল করতে পেরেছি। কারণ একটা ভোট দিতে গেলে মানুষ অনেক রকম ভাবে, একটা সিম্বলে ভোট থাকে, একটা ফ্লোটিং ভোট থাকে, একটা বয়স জনিত কারণেও একটা ভোট হয়। বয়সটা কে কেমন বয়সের হলে কাজ করতে পারবে। মানুষ রানীগঞ্জের মানুষ খুব শিক্ষিত, এবং রানীগঞ্জে দেখুন প্রত্যেক বছর ভোট হয়, আর সেই ভোটে যারা জেতে 3 থেকে 4 হাজারের মার্জিন থাকে। এবারে মার্জিন প্রায় 18,000। তো মানে কিভাবে আশীর্বাদ করেছে বুঝতে পারছেন, 2 হাত ভরে আমাকে আশীর্বাদ করেছে। প্রত্যেক বছর অন্ডাল থেকে মাইনাস হয়, এবার অন্ডাল থেকে প্রচুর প্লাস হয়েছে। তো অনেকগুলো ফ্যাক্টর আছে। রানীগঞ্জ মানুষকে আমি যেভাবে কথা দিয়ে এসেছি, কথা রাখবো এবং তাদেরকে আমি কাজ করে দেখাবো। স্ট্র্যাটেজি নিয়ে কি বলতে চাইছেন? স্ট্র্যাটেজি দেখুন, আমি এই জন্য এই কথাটা বলছি, তো বলা যায় না। স্ট্র্যাটেজি হয়, কারণ আমাকে আগামী দিনেও আবার ভোট আছে, ভোট লড়তে হবে, মানুষের জন্য ভোট করা। না পার্থবাবু, আমি এটা এই জন্য বলছি যে প্রায় রানীগঞ্জ থেকে বিজেপি জিতে আসতো, আর এই জন্য রানীগঞ্জ থেকে বিজেপিকে ক্যান্ডিডেট করা হতো। এইবার প্রথম অন্ডাল ব্লক থেকে আপনাকে ক্যান্ডিডেট, আর আপনার নামটা আচমকায় এসছে, মানুষ জানতো না। অনেক নাম মানুষ মুখে নিচ্ছিল, গসিপ নাম নিচ্ছিল, এমনিও নাম নিচ্ছিল, তো আপনার নামটা আসেনি, কিন্তু আপনার নামটা ফাইনালি ক্যান্ডিডেট হিসাবে আসলো। তো
অন্ডাল থেকে আপনাকে কি মানে ভোটের একটা স্ট্র্যাটেজি ছিল অন্ডাল থেকে দিবা? তো এটা তো যারা ক্যান্ডিডেট সিলেক্ট করেছে তারাই বলতে পারবেন যে কি কারণে দিয়েছেন। তো কারণ কারণ তার রেজাল্ট তো আসতো সামনে না। কারণটা সঠিক আজকে প্রমাণিত হচ্ছে যে আমাকে অন্ডাল ব্লক থেকে দেওয়ার পিছনে কি কারণ ছিল। আর স্ট্র্যাটেজি কি আছে, পার্টি স্ট্র্যাটেজি, সেটা ধরুন আমি পুরোপুরি জানিও না, আমি জানতে চাইও নি পার্টির কাছে। পার্টি যেমন যেদিন আমার টিকিট ডিক্লেয়ার হয় সেদিন আমি কোর্টে মামলা করছি, হাইকোর্টে। তো মামলা করার পরে বেরিয়ে আসছি যখন, তখন বহু লোক আমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে, বলছে এটা ওটা। তখন আমি বুঝলাম যে আমি টিকিট আমাকে দিয়েছে রানীগঞ্জ থেকে। আর রানীগঞ্জটা আমার এত ফিলিংসের একটা জায়গা যে অপশনালি অনেকটা জায়গা, অন্য জায়গায় তো আমি হয়তো টিকিট পেলেও পেতে পারতাম, কিন্তু আমার কাছে একটাই চয়েস ছিল রানীগঞ্জ। আমি অন্য কোনো চয়েস আমার কাছে ছিল না। তো রানীগঞ্জ থেকে টিকিট পেয়েছি, এত বিপুল মার্জিনে জিতেছি। মানুষের জন্য কাজ করতে হবে, মানে কাজ করাটা আজকের দিনে একটা চ্যালেঞ্জিং ব্যাপারও বটে। তার কারণ হচ্ছে যে যেসব ফান্ড আগে সেন্ট্রাল থেকে অ্যালট করেছিল, ফান্ড দিয়েছিল, তো তৃণমূল সেই ফান্ডগুলোকে আজে বাজেভাবে নষ্ট করেছে। এখন নতুন করে সেই ফান্ড অ্যালট করিয়ে যেগুলো কাজগুলো বন্ধ আছে বা শুরু হয়নি, বা কাজগুলো কোনোদিনই ইমপ্লিমেন্টেশনের জায়গাতেও আসেনি, সেগুলোকে করাতে হবে। বহু কাজ বাকি আছে। এখন আমি এত মাইনাসে আছি, আমি শুধু না, গোটা পশ্চিমবঙ্গে এত মাইনাস আছে, সেই মাইনাস থেকে জিরো এসে আবার প্লাস করতে হবে। তো প্লাস হলে তবে মানুষ বুঝতে পারবে কাজ হচ্ছে কি হচ্ছে না। এখন মাইনাসটা ফিল আপ হচ্ছে, এখন এই মাইনাস ফিল আপটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবে না। এবার জিরোর দিকে আমরা এগোবো, জিরোর থেকে আবার শুরু হবে কাজ। পার্থ, ইলেকশনের টাইমে আমাদের ভিউয়ার্সরা জানতে চাইছে, ইলেকশনের টাইমে যখন আপনি প্রচার করছিলেন, কোন কথাটা আপনার গায়ে খুব লেগেছে বিরোধীদের, যেটা হওয়া উচিত ছিল না? মানে আমার খারাপ লেগেছে? হ্যাঁ, আপনার খারাপ লেগেছে প্রচারে? ওদের প্রচারে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে ওনারা অ্যাটাক করছিলেন, যেভাবে আজে বাজে বলছিলেন, সেটাই আমার সব থেকে খারাপ লেগেছে। আর আরেকটা জিনিস খারাপ লাগার পিছনে ছিল, যেটা হচ্ছে যে রানীগঞ্জের বুকে আমি যেটা প্রথম থেকে বলছিলাম, যে এতগুলো কাউন্সিলর আছে, সব তৃণমূলের, একটা হয়তো সিপিএম এর 11টার মধ্যে। তো এই কাউন্সিলরগুলোর মধ্যে মমতা ব্যানার্জি সরকার, তৎকালীন সরকার আর কি, এখানে বড় চেয়ারম্যান করার জন্য ভালো হিন্দুত্ববাদী বা ভালো অন্য কোনো কাউন্সিলরকে পেলেন না। যে একজন আপনার মানে কি বলবো, যে লোকটা সামাজিক অবস্থান এতটাই বাজে, যার কোনো পপুলারিটি আছে বলে রানীগঞ্জ কোনোদিন স্বীকার করেনি, এবং তার নিজস্ব কোনো সংগঠন আছে বলেও আমার জানা নাই। তো সেই লোকটাকে কি করে রানীগঞ্জের মতন মিউনিসিপ্যালিটি, যেখানে এত বড় বড় লোক, ভালো ভালো মানুষ একদিন এখানে প্রতিনিধিত্ব করেছেন, তো সেখানে ওরা কিভাবে কোন কোন যুক্তিতে চয়েস করলো, এটা আমার খুব খারাপের জায়গা ছিল। এটা আমি বারে বারে আমি বলেছি, সব জায়গাতেই প্রথম দিন থেকেই বলছি। তো এটা একটা বড় বিষয় ছিল। রানীগঞ্জ যে মিউনিসিপ্যালিটিটা সেপারেট হয়ে চলে গেল এখান থেকে, তৃণমূল কংগ্রেস কোনোদিন প্রতিবাদ করেনি কেন? করা উচিত ছিল। এখানকার মানুষ, এখানকার যারা কাউন্সিলর ছিল, তাদেরও করা উচিত ছিল। তারা কেউ তো কোনো প্রতিবাদ করলো না। এখান থেকে মিউনিসিপ্যালিটিটা অজানা কারণে শিফট হয়ে গেল। সেই মিউনিসিপ্যালিটিটাকে এখানে আবার ঘুরে আনার জন্য কারো কোনো চিন্তা ভাবনা নেই। কোনোদিন কোনো পাবলিকলি কেউ কিছু বললোই না। 15 বছর সরকারে রইলো, তারা করতে পারতো। সেপারেট 15 বছর হয়নি, তারপরে হয়েছে 16-17 এরকম হবে। তারপরে ওরা করতে পারতো, সেপারেট হওয়ারও কোনো কারণ ছিল না। সেপারেট ওরাই না, মানে ট্যাগ হওয়া, সোশ্যাল মিউনিসিপাল কর্পোরেশন। বলছি, ব্যক্তিগত হামলা খুব হয়েছে আপনার উপরে, জামুড়িয়ার বিধায়কের উপরে হয়েছে, আপনার আগেকার ওয়াইফ নিয়ে, যেটা ওটা খুব আপনার কি মানে খুব কিভাবে লেগেছে? ওটা আমার সব খারাপও লাগেনি, ভালো লাগেনি। ওটা হচ্ছে একটা ডেড ইস্যু। এই ইস্যু নিয়ে বলার কিছু নয়, যেটা 20 বছর আগে। না, আপনার মনে হচ্ছে না ওটা আপনার ভোটটাকে আর বাড়িয়ে দিল ওই ঘটনা? ওই ঘটনাতে ভোট আমার বেড়েছে, তবে একটা বিরক্তিকর ইস্যু। আর যারা করেছিল তারাও জানে যে ব্যাপারটা কিভাবে করিয়েছে তারা, টাকা পয়সা খেলা ছিল। তো এই বিষয়গুলো মানে কি বলবো, এগুলো আজকের দিনে খুবই অপ্রাসঙ্গিক। বলছি মহেন্দ্র, আপনি এমন একটা জায়গার বিধায়ক হয়েছেন যেখানে অনেক চ্যালেঞ্জিং বিষয় আছে, অনেকগুলা চ্যালেঞ্জিং বিষয়। তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এখানকার জামের, যেটা তো জামটাকে তো কিভাবে, এটা নিয়ে কলকাতাও ভুগছে। আর এই দেখুন, জ্যামের সমস্যা কি করে গোটা ভারতবর্ষেই, শুধু রানীগঞ্জে নয়। তো এই জ্যামের সমস্যাটা এখানে রানীগঞ্জে মেটানোর জন্য অলরেডি যে এনএইচ যেটা হয়েছে, এনএইচটা খুললে মোটামুটি 30 থেকে 40% ভেহিকেল ওখান থেকে শিফট হয়ে যাবে ওইদিকে, অনেকটাই কমে আসবে। আর সাধারণ মানুষকেও একটু সচেতন হতে হবে। বাবা আর ছেলে একসাথে বেরোচ্ছে দুটো আলাদা আলাদা গাড়ি নিয়ে,
তো একই জায়গায় হয়তো যাচ্ছে, তো একটু থাকলে তেলের সাশ্রয় হয়। আর তার সাথে সাথে যখন যাতায়াত করছে এক জায়গায় যাচ্ছে, যখন একসাথে গেলে পরে একটা গাড়ি যদি কম হয় তাহলে তারও যানজটটা কম হয়। তো এই বিষয়গুলো আছে। যারা টোটো চালায় তাদেরও বিষয় বেশি বেশি করে উঠে আসছে, তাদেরকেও একটু মানে দেখতে হবে তারাও যেন অপ্রয়োজনে টোটো বের না করে, বা একটা টাইমিং করে যদি করে। এই বিষয়গুলো আস্তে আস্তে দেখবো আমি। তবে এই আগে এই যদি যেটা খুলে যাতে যায় তাড়াতাড়ি হবে, সেটা আমি চেষ্টা করছি। এনএইচ এর প্রজেক্ট ডাইরেক্টরের সাথে কথা হয়েছে, তো এইটা খুললে মোটামুটি ভাবে বোঝা যাবে কত পার্সেন্টেজ জ্যামটা কমছে। আমার তো 30 থেকে 40% জ্যাম কমে যাবে বলে মনে হচ্ছে, কারণ বড় গাড়ি বন্ধ হবে। আর যেসব গাড়ি এখান থেকে ধরুন বাঁকুড়ার দিকে যাচ্ছে, বা যেটা ধরুন মোটামুটি হবে, যেটা গির্জাপাড়ার পরে রেল লাইনের পরে ওই জায়গাটা যেটা যাচ্ছে ওই মাইনিং কলেজ ফলেজ পেরিয়ে, সেটা যদি পাঞ্জাবি মোড়ের লোক কেউ যদি যেতে চায়, তো আমার মনে হয় ওইটাই অ্যাভেল করবে, তারা এর ভিতর দিয়ে যাবে না। আর যেহেতু ওটাতে টোল থাকছে না, তাই মানুষের আরো সমস্যার খুব একটা কারণ কিছু না। এখনো পর্যন্ত যেটুকু জানি টোল থাকছে না, তো টোল না থাকলে আরো বেশি বেশি করে মানুষ অ্যাভেল করবে। আমরা যদি এখন আসানসোলে যাই, বেশিরভাগ সময় দেখবেন জুবলি হয়ে ঢুকি, এদিকে ঢুকি না, তাতে হয়তো 1 কিলোমিটার 2 কিলোমিটার ঘুরতে হলেও জ্যাম অ্যাভয়েড করার জন্য। তো এটা সহজাত প্রবৃত্তি মানুষের, হয়ে যাবে আস্তে আস্তে। পার্থবাবু, আপনি ছিলেন 4 তারিখে আগে অ্যাডভোকেট পার্থবাবু, এখন অ্যাডভোকেট বিধায়ক পার্থবাবু। তো আপনার সামনে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কোনটা সবচেয়ে চ্যালেঞ্জিং আছে অ্যাজ এ বিধায়ক হয়ে, এটা আপনি সলভ করতে চাইছেন বা আপনার প্রজেক্টের মধ্যে আছে? দেখুন, প্রজেক্টের মধ্যে অনেক কিছুই আছে। এখন কিছু জিনিস থাকে হাতে থাকে, কিছু জিনিসকে একটু পরিকল্পনা করে করতে হয়। এখনই আমি যদি বলি জল, কল, রাস্তা কালকের মধ্যে শুরু করিয়ে দেবো, যতটা পেরেছি করিয়েছি, আপনারা জানেন। কিন্তু ফান্ড একটা বড় ইস্যু। ফান্ডটা যতক্ষণ না পর্যন্ত প্রপারলি আসছে ততক্ষণ অনেক কাজই শুরু করা যাবে না। কিন্তু যেটা আমি ইমিডিয়েটলি করার মতো জায়গায় আছি বা করার মতো চেষ্টায় আছি আর কি, যেটা হচ্ছে রাজার বাঁধ থেকে ক্লিয়ারেন্স, রাজার বাঁধ থেকে বাঁধ রূপে ওটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি অলরেডি যেখানে যেখানে কথা বলার বলেছি, আইনি প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। আর রাজার বাঁধটাকে আমি আগের জায়গায় ফিরিয়ে আনবো বলে আমি আশা করছি। এবং কয়েকটা দিন ওয়েট করুন, আপনারা বুঝতে পারবেন যে অ্যাকশনটা কোথা থেকে হচ্ছে। রানীগঞ্জে তো অনেকটা জায়গা আছে, যেমন রানীগঞ্জ তারবাংলা ময়দান আছে, যে ময়দানে ধরো অবৈধ কবজা আছে, ওরকম সেই সব কবজা নিয়ে বিজেপি যেভাবে লেগে আছে হাওড়া থেকে আসানসোল অব্দি, আপনার বিধানসভা কেন্দ্রে এটা নিয়ে কোনো বৈঠক করছেন? দেখুন, আমার তো সবে 8-10 দিন হয়েছে, প্রথমবার বিধায়ক হয়েছি। 24 বছর আইনজীবী ছিলাম, রানীগঞ্জের মানুষের আশীর্বাদে আজকে বিধায়ক। তো একটু সময় লাগবে। দেখুন, যারা অন্যায় করেছে এতদিন তাদেরকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু তাদের পিছনে এখনই সময় বেশি ব্যয় না করে মানুষের ডেভেলপমেন্টের পিছনে আমাদেরকে, যাতে মানুষের ডেভেলপমেন্ট হয় তার জন্য আমাদেরকে বেশি প্রায়োরিটি দিতে হবে। পরবর্তীকালে তাদের বিরুদ্ধে অ্যাকশন, যেটা যারা যারা অন্যায় করেছে সেটা করতে হবে, সেটা করব। কিন্তু আগে ইমিডিয়েট আর্জেন্সি বেসিস যে কাজগুলো আছে, যেমন হেলথ নিয়ে আমি সোমবারে বসবো। হেলথের লোকজন যারা আছেন এখানে আমাকে চিঠিও দিয়েছেন অফিসিয়ালি, তাদের কি বিষয় আছে, কিভাবে হেলথ পরিষেবাটাকে ভালো করে দেওয়া যায়। টিডিবি কলেজের যিনি প্রফেসর, আজকে উনি এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে। আমি ওনাকে বললাম, স্যার আপনি কেন এলেন এখানে? আপনি বলতেন আমি চলে আসতাম কলেজে, আপনি একটা রেসপেক্টেবল পার্সন, কলেজের প্রফেসর, টিডিবি মতন কলেজের। উনি বলে না, ইচ্ছা ছিল এলাম, যাই হোক হোয়াট এভার। তো এবারে ওনারও কলেজের কিছু সমস্যা আছে, কিছু বিষয় আছে যেগুলো আমি বলেছি যে কলেজ খুলুক, কলেজ এখন বন্ধ আছে সামার ভ্যাকেশনের জন্য, সেগুলো নিয়েও বসবো। কয়েকটা স্কুলে যেরকম টিআইসি নিয়ে ঝামেলা আছে, সিনিয়র মোস্টকে বাদ দিয়ে সেগুলোকে জুনিয়রগুলোকে করা হয়েছে, সেগুলো নিয়েও আমি ডিআইয়ের সাথে কথা বলেছি। যেগুলো মানে ফিনান্সিয়াল ইনভলভমেন্ট নেই অথচ আমি করতে পারবো, সেগুলোকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি, যেগুলো করতে পারবো ইমিডিয়েটলি। আর বাকি ডিসিশন মেকিং ব্যাপার আছে, যেগুলো ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আছে সেগুলোকেও আমি, যেমন জল জীবন মিশন, এগুলোকে একটু সময় লাগবে। কারণ হচ্ছে যে জল জীবন মিশনের জন্য কালাঝড়িয়ার থেকে জল আসবে, কালাঝড়িয়া মানে মাইথন প্রায়। তো এবারে ওখান থেকে আনতে গেলে যে পরিমাণ টাকার দরকার, সে টাকা এখন নেই। আমি সেদিনে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন দুর্গাপুরে পরশুদিন, তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আমি বলেছি যে ডিএম সাহেব হয়তো খুলে বলতে পারছেন না। তো আমার মনে হয় যে ফান্ড শর্টেজের জন্য হয়তো ওটা, বা ফান্ড নেই বলে প্রজেক্টটাকে শুরু করা যাচ্ছে না। তা আপনি যদি কাইন্ডলি ফান্ড অ্যালট করার ব্যবস্থা করেন, তাহলে সেন্টার থেকে ফান্ড এসছে একসঙ্গে, সেগুলো সব খরচা করে দিচ্ছে অন্য জায়গায়। পার্থবাবু, আপনার বোধহয় জানা আছে যে রানীগঞ্জ শহরটা দুটা নদীর মাঝে আছে, একটা দামোদর, অন্যটা অজয়। তা সত্ত্বেও
এখানকার যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে বিগত 1.5-2 বছর ধরে তারা জলের ক্রাইসিস, কেন জলের ক্রাইসিস, এই জন্য কি ইনলিগাল স্যান্ডিং হচ্ছে, তাতে জলের প্রবাহটা অন্যদিকে চলে যাচ্ছে বা জল শেষ হয়ে যাচ্ছে। তাতে দুটা সমস্যা, একটা যেমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জল পাচ্ছে না, তেমন মানুষ যে কোনো সময় নদীতে ডুবে মারা যাচ্ছে। গত 1 বছরে 24 জন মারা গেছে এই পশ্চিম বর্ধমান জেলায়। এটা নিয়ে আপনাদের যিনি মন্ত্রী আছেন আর দক্ষিণের বিধায়িকা আছেন অগ্নিমিত্রা পাল রাত্রেবেলায় যে এটাকে আন্দোলন করেছেন, ওটা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কি কি করবেন? এবার আমার দৃষ্টিভঙ্গিতে আমার বিধানসভায় আপনি দেখান যে একটাও ইললিগাল বালি চলছে, একটা দেখিয়ে দেন ইললিগাল বালি আমার না, বিধানসভায়। এখন তো চলছে না, আমি এখন চলছে না বলে কালকে চলবে এরকম ব্যাপার না। ইললিগাল বালি যেমন বন্ধ আছে বন্ধই থাকবে, লিগ্যাল ঘাট যেগুলো আছে অবশ্যই সেগুলো চলবে। আদারওয়াইজ নাহলে তো ডেভেলপমেন্ট হবে না, বালির ক্রাইসিস আছে। এবং যারা লিগ্যাল ঘাট যারা চালাবেন তারা যেন ওটা লিগেলি চালান, লিগেলের সাথে অনেক কিছু আবার ইলিগেলও হয়, ওভারলোডিং হয়, এগুলো করতে দেবো না, লিগেল ম্যানারে ওনারা চালাবেন। ইসিএলও কিছু বালি তোলে, ইসিএল নিজের প্রজেক্টের জন্য, সেগুলো যেমন ইসিএল তোলার সেটা তুলবে। যেখানে লিগেল ব্যবসা আছে তার লিস্ট আমার কাছে আমি ডিএম এর কাছ থেকে পেয়েছি আমার বিধানসভার, যে কোন কোন বিষয় লিগেল আছে এবং লিগেলি টেন্ডার্ড হওয়া জিনিস আছে যেগুলো মানুষ করতে পারবে। কারণ অনেক সময় কি হয়, কোনটা লিগেল কোনটা ইলিগেল আমরা বুঝতে পারবো না। বলে আমার তো লিগেল ঘাট আছে বা আমার লিগেল ডকুমেন্ট আছে, সেই লিগেল ডকুমেন্টটা যাতে আমি সার্টিফাই করতে পারি বা এটা যাতে অথেন্টিক হয় তার জন্য ডিএম এর কাছ থেকে লিস্ট আমি অলরেডি নিয়ে নিয়েছি। আমার দিকে এসে বলে অ্যাপ্রোচ করতে পারে, কাগজ নিয়ে আসবে, আমি দেখে নেবো আমার ডিএম লিস্টের সঙ্গে মিলছে কিনা, যদি মেলে আমি অ্যালাউ করবো, বলে করবো না। ভোট পরবর্তী হিংসা 2021-এ আপনি এখানকার প্রার্থী ছিলেন না, কিন্তু আজ আপনি এখানকার বিধায়ক আছেন। তো ভোট পরবর্তী হিংসা নিয়ে আপনাদের পক্ষ থেকে কোনো লিস্ট গেছে রানীগঞ্জে কি হ্যাঁ এদের, যেটা আপনাদের মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন যে যারা নতুন করে স্টার্ট করার যদি দরকার হয় তাহলে নতুন করেও মামলা স্টার্ট করা যেতে পারে। পরবর্তীকালের হিংসার জন্য আমাদের বিধানসভা থেকে অনেক লিস্ট প্রিপেয়ার হয়েছে, কিছু থানায়ও কমপ্লেন হয়েছে, তার জন্য কিছু অ্যারেস্টও হয়েছে, অন্ডাল থানায় মামলাও হয়েছে। তো 2021-এর যারা পোস্টপোল ভায়োলেন্সের শিকার তারা সবাই আসছে একে একে এবং এই প্রক্রিয়াটা চলছে। তবে যারা মানে সেই সময় যারা অপরাধ করেছিল তাদেরকে কিন্তু ছাড়া যাবে না, ছাড়বো না, আর বিজেপিও তাদেরকে ছাড়বে না, আর গভর্নমেন্টও তাদেরকে ছাড়বে না। দাদা, ভোট পরবর্তী হিংসার একটা বিষয় আছে, আর 2026-এ আপনার নির্বাচনের সময় যারা আপনাকে বাধা দিয়েছে তাদের নিয়ে আপনি কোনো লিস্ট বা কোনো আপনার ধ্যানে আছে? দেখুন, সত্যি কথা বলতে আমি সেভাবে বাধাপ্রাপ্ত হইনি, মিথ্যা কথা বলে লাভ নেই। আমার ভোটের প্রচারে সেভাবে আমি বাধাপ্রাপ্ত হইনি। তার কারণ হচ্ছে যে আমি জানি যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমাকে বাধা দেওয়াটা অত সোজা ব্যাপার নয়। কেননা আমরা অ্যাডমিনিস্ট্রেশন, আমরা পুলিশ, আমরা সব সিস্টেম 24 বছর ধরে ওকালতির মাধ্যম দিয়ে আমরা দেখে এসেছি, হাইকোর্টে প্র্যাকটিস করেছি। তার মানে হচ্ছে যে একটা প্যারালাল, জানেন তো জুডিশিয়ারি একটা প্যারালাল একটা মানে পিলার অফ ডেমোক্রেসি, নট প্যারালাল, ওয়ান অফ দি পিলার অফ ডেমোক্রেসি। তো সেই ডেমোক্রেসির ওই পিলারের সাথে আমরা এতদিন ধরে জড়িত আছি। ফোর্থের মধ্যে আপনারা একজন, তো ফোর্থ না থার্ডের মধ্যে, মিডিয়াটা অনেক পরে ঢুকেছে, এখনো পর্যন্ত সেভাবে মিডিয়া রেকগনাইজ নয়। যেটা এক্সিকিউটিভ, জুডিশিয়ারি বলে দিচ্ছি আপনাকে, আর হচ্ছে লেজিসলেটিভ। এটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ারের 3টে পিলার, 3 পিলার্স অফ দি ডেমোক্রেসি বলা হয়। তো একটা পিলার অফ ডেমোক্রেসি জুডিশিয়ারি, যেটা হচ্ছে পাওয়ারফুল উইংস অফ দি ইন্ডিয়া। এবং জুডিশিয়ারির হাতে যা পাওয়ার দেওয়া আছে, বিশেষ করে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের হাতে যা পাওয়ার দেওয়া আছে, ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো দেশে কোনো কোর্টকে এত পাওয়ার দেওয়া আছে বলে আমার জানা নাই। যা খুশি তাই করতে পারে, যেটা মনে হবে। সুপ্রিম কোর্ট যেরকম 142 আর্টিকেলে যা মনে করবে তাই অর্ডার দিতে পারে, এই পাওয়ার পৃথিবীর কোনো সুপ্রিম কোর্টকে দেওয়া আছে বলে আমার মনে হয় না। তো আমরা এই একটা পেরিফেরির মধ্যে, এই সিস্টেমের মধ্যে 24 বছর ধরে সাকসেসফুলি ওকালতি করেছি। তো কাছাকাছি নাথিং নিউ আমার কাছে, ঠিক আছে। আর বাধা দেওয়া দিই সেরকম ভাবে হয়নি, সাহসও পাইনি। আর যারা যারা বাধা দিয়েছিল, কিছু দেখুন ভোটে হয় অল্প স্বল্প, সেগুলো মেজর কিছু নয়। তবে যারা বাধা দিয়েছিল আমার সঙ্গে ব্যক্তিগত ব্যাপার, সেরকম ভাবে আমি আমার পোস্টটাকে দেখি না। কেন, বিধায়ক হচ্ছে মানুষের কাজ করার জন্য, পাওয়ার দেখানোর জন্য নয়।
আর বিধায়ক পোস্টটা কোনো যদি মনে করি আমি এটা পাওয়ারফুল পোস্ট, এরকম ব্যাপার না, এটা সোশ্যাল ওয়ার্ক, পিপল রিপ্রেজেন্টেটিভ। তো মানুষের যাতে ভালো হয় সেটাই করব। আমার ব্যক্তিগত স্বার্থ সেখানে কিছু থাকবে না, মানুষের স্বার্থটাই আমার স্বার্থ। দু দু রানীগঞ্জ বিধানসভার মানুষ দু রকমই আপনার কাছ থেকে হেল্প পাবে, একটা আইনজীবী হিসাবে হেল্প পাবে, একটা বিধায়ক হিসাবে। হ্যাঁ, আইনজীবী হিসেবে হেল্প পাচ্ছে অনেকে এখনো। আমি মামলা নিজে নতুন মামলা এখন নিচ্ছি না, কারণ আমার দায়বদ্ধতা আছে, যেগুলো পুরোনো মামলা আমার ছিল এতদিন ধরে, যেগুলো চলছিল সেগুলো আমাকে শেষ করতে হবে, তাছাড়া মানুষ বিপদে পড়ে যাবে। মানে আমি ধরো ওদেরকে এতদিন ধরে ট্রিটমেন্ট করছি, মানে ডাক্তারের মতো ব্যাপার, তো তো হঠাৎ করে ছেড়ে দিলে তারাও মুশকিলে পড়বে। তার জন্য আমার প্রথম দায়বদ্ধতা হচ্ছে যে যাদের মামলা ছিল এতদিন ধরে, সেই মামলাগুলোকে আমি শেষ করব। শেষ করার পরে যেটুকু যা টাইম পাবো ওকালতি করার চেষ্টা করব। এখন করব কি করব না এখনো পর্যন্ত ডিসাইড করিনি, কিন্তু ওই মামলাগুলোকে আমাকে শেষ করতে হবে প্রথমে পূরণটা। পূরণটা শেষ করতে হবে। তৃণমূলের রূপেরা বিজেপিতে ঢুকুক না, এটা তো রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে আরম্ভ করে আপনি নিজের দলের সদস্যদের, নিজের সহকর্মীদের কি পার্টিকুলার আদেশ দিয়েছেন আমাদের? না, আমি অলরেডি ফেসবুকে লিখেছি এবং এটাও বলেছি যে তৃণমূল থেকে কোনো লোককে এখানে আমার বিধানসভায় নেওয়া হবে না, এবং কোনো অফিসিয়াল জয়েনিংও হবে না যতক্ষণ না উপর থেকে নির্দেশ আসছেন। আমাদের রাজ্যের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আপনারা জানেন, যে তৃণমূল থেকে আগত কোনো লোককে কোনো জয়েনিং না, জয়েনিং এখন বন্ধ আছে, পরবর্তী কি হবে সেটা পরে জানানো হবে। অ্যাকর্ডিংলি আমার দলের নির্দেশে আমিও সেইভাবে নোটিফাই করেছি যে তৃণমূলের কোনো লোককে নেওয়া হবে না। আপনার মনে হবে পার্থবাবু যখন বিধায়ক উম্মিদবার ছিলেন, প্রার্থী ছিলেন, তখন কয়লা নিয়ে সরাসরি চলে গিয়েছিলেন যেখানে কয়লা ড্যাম্পিং হচ্ছিল। এখন ইনি বিধায়ক আছেন, তো এখন কি পরিস্থিতি দাদা আপনার এরিয়ায়? দেখুন, কয়লা যেটা আমি যেটা করেছিলাম সেটা ইলিগাল কোল ছিল। তো আমার মনে হয় না যে কেউ ফেসবুক লাইভ করে কয়লা ওইভাবে সিজ করিয়ে গাড়ি নিয়ে এসে সিজ করিয়ে এবং সেটাকে ল্যাবে পাঠানো টেস্টিং করানোর জন্য, যে কার কয়লা দেখাও, ইসিএল হয়, ইসিএল কাছে রিটার্ন যাবে, অ্যাকচুয়ালি ইসিএলেরই কয়লা। তো সেটাকে আমি সিজ করিয়েছি কয়লা। তো আমার কাছে ইনফরমেশন ছিল, এখনো যদি এরকম ইলিগাল কোনো ইনফরমেশন থাকে বলুন, আমি এখনো আবার সিজ করাতে রাজি আছি। কিন্তু আমার এরিয়াতে এখনো অবধি 4 তারিখের পরে বা আমি বিধায়ক হওয়ার পরে বা আগে ভোট প্রসেসের সময়, ওটা একটা ছিল বিক্ষিপ্ত ঘটনা, আমার মনে হয় কোনো ইলিগাল কয়লা চলছে না। কারণ সেরকম কোনো খবর নেই, কারণ দুটো থানাকে আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে, বা রেদার আমি বলবো রিকোয়েস্ট করা আছে, ইনস্ট্রাকশন বলতে পারি না, কারণ থানা একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা, ইন্ডিপেন্ডেন্টলি চলুক, আমি সেটা চাই। তো দুটো ওসিকে আমি রিকোয়েস্ট করা আছে যে দেখবেন যেন কোনো ইলিগাল ভাবে কোনো কয়লা, লোহা, বালি যেন না চলে। একটা মানুষ, একটা হচ্ছে যে মানুষ যদি শিক্ষিত হয় তাদের কাছ থেকে দুষ্ট লোক একটু সতর্ক থাকে, আর যদি শিক্ষিত মানুষের কাছে পাওয়ার এসে যায় তো তার কাছে আর সতর্ক হয়ে যায়, আর শিক্ষিত মানুষের পাওয়ারের সঙ্গে সাংবিধানিক পাওয়ার এসে যায় তো তার কাছে তো লোকে মানে তার কোনো ইনলিগাল কাজই করতে পারবে না। আপনি তো তিনটা, একটা শিক্ষিত, তারপরে হাইকোর্টের উকিল, তারপরে বিধায়ক হয়ে গেছে, তো আপনার কাছে তো চট করে লোকে ঘেসবে না, মানে দুষ্ট লোক তো ঘেসবে না। না, দুষ্ট লোক ঘিসবে কি করে? আমি তো বলেছি আমি না খাউঙ্গা না খানা দুঙ্গা। তো দুষ্ট লোকের ঘেসার কোনো প্রশ্ন নেই, দুষ্ট লোক ঘিসবে কি জন্য আমার কাছে? আর আমার কাছে কেউ ঘিসতে পারছেও না। অনেকেই চেষ্টা করছে কি না, মানে সেটা আপনারাও জানেন যে অনেকেই চেষ্টা করছে, তা আমি ঘিসতে দিচ্ছিও না। আর বিশেষ করে বহু লোক আমার কাছে বাড়িতে ফুল মালা নিয়ে যাচ্ছে, আমার অন্ডালের বাড়িতে, দুপচুড়িয়ার বাড়িতে। তা আমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কেউ ছবি তুলবেন না আমার সাথে। এসছেন, ভালো হয়েছেন, বসুন, নমস্কার করুন, চলে যান। কাজ যদি থাকে বসুন, আর যদি আলাপ করতে এসছেন, আলাপ হয়ে গেল, প্লিজ এবার আপনারা নিজের নিজের ক্ষেত্রে যেখানে যেখানে আমার কাজ আছে, সামাজিক দায়বদ্ধতা আছে, ওখানে চলে যান। তো আমি মানুষজনকে এন্টারটেন করছি, কিন্তু তার মানে ইলিগাল কাজ কিছু এন্টারটেন করছি না। এই ইলিগাল কাজ আমি হতেও দেবো না, নিশ্চিন্তে থাকতে পারেন। যা হবে লিগেল ম্যানারে যারা রোজগার করলে করবে, লিগেল কাজ হবে, তার জন্য কোনো টাকাও কাউকে দিতে হবে না। আমি নিজে 4টি জায়গাতে মাইকিং করেছি নিজের পকেটের পয়সা খরচ করে, ভোটের পরে এই কয়েকদিন আগে। যে যে যদি কেউ ইলিগাল ভাবে কোনো টাকা ডিমান্ড করে, আপনারা থানায় গিয়ে কমপ্লেন করুন, আমি দায়িত্ব নিচ্ছি, থানায় 1 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করবে। কোনো ইলিগাল ডিমান্ড চলবে না, তাদের বাড়ি করার জন্যই কোনো ইলিগাল ভাবে ডিমান্ড বলুন, বা কোথাও জায়গা কেনার জন্য সিন্ডিকেট বলুন, কোথাও কোনো, আমাদের এয়ারপোর্টের ভিতরে এত বড় সিন্ডিকেট ছিল, সব বন্ধ করে দিয়েছি, সব বন্ধ। ইভেন এয়ারপোর্ট অথরিটি, মানে যারা বিএপিএল, তারাও মাল নিত থ্রু সিন্ডিকেট। তাদের লোকজন এসেছিল, আমাকে এসে বলছে স্যার
তাহলে কি করব, আমাদের মালপত্র অনেক নিতে হয় সিন্ডিকেট থ্রুতে, তো আমাদের খুব অসুবিধা হচ্ছে, কি করব। আপনার সিন্ডিকেট তো নেই, আপনারা নিজের মতো কিনবেন। আপনারা যদি মনে করেন কারো মাধ্যম দিয়ে কিনবেন, সেটা আপনাদের ইস্যু, কিন্তু কিনতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আপনারা নিজের যেভাবে যে সিস্টেম আছে সেই সিস্টেমে ডিরেক্টলি মাল আপনারা ফেলুন, নিয়ে কাজ করুন। না সত্যি সিন্ডিকেট নিয়ে পুরো রাজ্য ডিস্টার্ব ছিল, এই কথা মানতে হবে। তারই প্রতিফল ছিল 90% উপরে ভোট। আর একটা কথা বলে দিই, পার্থবাবু যখন 1978-এ একটা বই বেরিয়েছিল ডন, मैं हूँ ডন, তো ওই গানটা শুনে অনেকে ডন প্রবৃত্তির লোক ভেবেছিলেন যে পার্থবাবু খুব সোজা লোক, পার্থবাবুর কাছে ডাল গলে যাবে। তো আপনার ডান্স হওয়ার পর অনেকজনের কাছে উম্মিদ হচ্ছে যে আপনি এরকম ঠিক অমিতাভ বচ্চন স্টাইলে ডান্স করেছেন। তো এখানকার যারা দুষ্টময় প্রকৃতির লোক আছে সে তো খুশি হয়ে গেল যে আমি তো পৌঁছে যাবো এবার ডনের কাছে। তো ওই সিনেমার ডন আর অরিজিনালি ওরা কি পেলেন? দেখুন, এখানে সেদিনে রিকোয়েস্ট করেছিলেন কিছু লোক, আমি তো সবারই বিধায়ক, আমি যেহেতু সবারই বিধায়ক, তো কিছু লোক সেদিনে স্টেশনের কাছে রিকোয়েস্ট করেছিলেন, তো গানটা চালিয়ে দিয়েছেন। আমি ডান্স শুরু করছি, তোদের গান চালিয়ে দিয়েছেন, এমন নয় গানটা চালাতে বলেছি। যাই হোক, হয়ে গেল কোইন্সিডেন্টলি। আবার অন্ডালে যেদিনে গেলাম বিজয় মিছিলে, ওরাও বললো ওখানে ডান্স করেছেন, এখানেও ডান্স করতে হবে। আমরাও জিতিয়েছি, ওরাও জিতিয়েছে, তো এবার আর বলতে পারবে না রানীগঞ্জ একা ভোট দিয়েছে, আমরাও ভোট দিয়েছি। ঠিক ঠিক তো ঠিক আছে, চলুন, ওদের রিকোয়েস্টও মানলাম। এবারে ঘটনা হচ্ছে, আমি ডান্সটা করলাম কেন, নাই করতে পারতাম। দেখুন, মানুষ ভোট দেয় 3 রকম ক্রাইটেরিয়া থাকে, অনেক রকম ক্রাইটেরিয়া, মেজর ক্রাইটেরিয়া তিনটে। একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, একটা হচ্ছে সিম্বল, একটা হচ্ছে বয়স। এবারে আরো যারা ক্যান্ডিডেট ছিল আমি ছাড়াও, তাদের বয়সগুলো আমার থেকে অনেক বেশি ছিল। অনেক বেশি। তো আমি ফিজিক্যালি কতটা ফিট সেটা মানুষকে দেখানোর ছিল। তো ডান্স করে মানুষকে আমি ফিজিক্যালি ফিটনেসটাকে দেখালাম, ভাই আমি কতটা ফিজিক্যালি ফিট আছি, আমি কাজ মানুষের জন্য কেমন করতে পারবো। তো এবার আমি যদি কোথাও জিম করি বা কোথাও ওয়াকিং করি, সেটা তো আর আমি ফেসবুক লাইভ করতে পারবো না। আর আমি ডান্সটা যদি আমি ঘরের ভিতরে গান চালিয়ে করতাম, অন্যরকম মিনিং হতো। আমি ওপেন করেছি, আর ওপেন ডান্স করে লোককে দেখেছি, ভাই আমি ডান্সও করতে পারি। অ্যাকচুয়ালি আমি ডান্স করাতে বেশি ভালোবাসি। না, আপনি ডান্স ভালো করেছেন। না, আমি ডান্স করাতে বেশি ভালোবাসি। জঞ্জাল পরিষ্কার হচ্ছে, আরো এখানেও কিছু ডান্স হবে কয়েকদিন পরে, দেখতে থাকুন যে কিরম কিরম লোক ডান্স করতে থাকে। তো আমি ডান্স করাতে বেশি ভালোবাসি, তো ডান্সও সেদিনে করেছি, ভালো খারাপ জানি না। আবার গতকাল রিকোয়েস্ট ছিল গান করতে, বলো গানও করেছি। তো অ্যাকচুয়ালি পারি না কিছু ওগুলো করতে, আমি তো চেষ্টা করে দেখলাম আর কি। বাড়িতে আমার বউ খুবই রাগারাগি করছে আর কি, যে এতদিনের সাংসারিক জীবন এগুলো দেখিনি, এগুলো হঠাৎ করে কি হচ্ছে, তোমার ডান্স করছো, গান করছো, তো হচ্ছে আর কি। তো ঠিক আছে, দেখুন, ডান্স তো করতে হবে, কাজও করতে হবে। আর ডান্স করাটা তো ভালো জিনিস, খারাপ জিনিস তো কিছু না। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর ভালো থাকলেই ডান্স করতে ভালো পারবে। থাকলে ডান্স করতে হবে। আর এই ডান্সটা করেছিলাম বলে কিছু মানুষ ভালো বলেছে আমাকে, আর কিছু মানুষ খারাপও বলতে পারে, কিন্তু কিছু বেশিরভাগই ভালোই বলেছে ফেসবুকে যা দেখলাম। না ভালো বলেছে, আমরাও চাই যে প্রায় কয়েক লক্ষ লোক। মাঝে মাঝে একটু আনন্দ করতে হয়, বুঝলেন তো। সবসময় এত সিরিয়াস ভাবে থাকলে, আমি এমনি একটু সিরিয়াস টাইপের লোক আর কি, সবাই বলে আমি গম্ভীর। আমি গম্ভীর, আমি ছোট থেকেই গম্ভীর। তো একটু সিরিয়াস। আমার যেরকম ভোটের প্রচারে উপর থেকে ভূপেন্দ্র যাদবজি, যিনি আমাদের এবারে প্রভারী ছিলেন ইলেকশনে, তো উনি আমাকে ফোন করেছেন। তো এখান থেকে রিপোর্ট নিচ্ছে সব ক্যান্ডিডেট, আমাদের এই 9টা ক্যান্ডিডেট কে কিরকম এই ওই। তো আমাদের এখানে যারা প্রবাসী যারা ছিলেন আর কি, তাদেরকে জিজ্ঞেস করলেন যে पार्थो जी का क्या खबर है। तो बोलो जो पार्थो जी का खबर बदला वो तो सभी ठीक ही चल रहा है, लेकिन वो मुस्कुरा रहा है कम। ভোটের টাইমে মানে হাত জোড়ার হাসি বা কাউকে প্রণাম করা। তো এরকম ভূপেন্দ্র যাদব जी फोन করে বলেন, पार्थो जी आपका खिलाफ बहुत बड़ा कंप्लेन हो गया। हमने जी सर बोलिए। बोले अरे भाई आप क्या कर रहे हैं, आप वकालत कर रहा है क्या, आप तो वकालत कोर्ट में कर रहा है। अभी इधर तो वोटर है, हाथ जोड़ना होगा, प्रणाम भी करना होगा, और मुस्कुरा रहे, एकदम मुस्कुराते रहो। तो कोई मेडिसिन है तो खा लो मुस्कुराने का, तुम्हारा खिलाफ यही कंप्लेन है। তো ঠিক আছে, আমি বললাম স্যার ऐसा না, এরকমই ব্যাপারটা হচ্ছে, রোদে ঘুরে ঘুরে মুখটা আমার এরকম হয়ে গেছে, আসলে কেউ বুঝতে পারছে না। তাহলে ডান্সটা দেখার পর ওনার সব কমপ্লেন দূর হয়ে যাওয়া। ডান্সটা দেখেছে অনেকে, হ্যাঁ ডান্সটা দেখে অনেকেই সেদিনে শুভেন্দুবাবু মানে মাননীয় মুখ্যমন্ত্রী এর থেকে নেমে
কি বলে ফ্লাইট থেকে নেমে এই অন্ডালে যখন রিসিভ করলাম, আমাকে দেখে বলছে ম্যাম উডন, এরকম বলছে। ঠিক আছে, দেখো মজা করছে না ভাবনা ভাবনা মানুষ মানুষ ভালো হওয়া চাই। গানে কি নাচ করলেন কি গান করলেন সে অসুপার সামথিং, কিন্তু হ্যাঁ নাচটা গানটা মানুষকে দেখায় কি মানুষ মিশতে জানে। মানুষ রানীগঞ্জে মানুষ আপনাকে দেখে এটা মনে कि मिलनसार আছে, মিশতে পারে। ये आदमी से अगर टच करेंगे तो ये आदमी दिल का बात इससे कर सकते हैं। মনের দিক দিয়ে আমি খুব পরিষ্কার টাইপের লোক, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক, এবং আমি কাজ করতে খুব ভালোবাসি। আমি 24 বছর ধরে ওকালতিটা করেছি, খুবই সিরিয়াসভাবে ওকালতি করেছি। আমি যখন গ্রাম থেকে, আমার তো দুপচিড়াতে ব্রন বটআপ সব কিছু এখানেই পড়াশোনা করেছি। আমি গ্রাম থেকে গিয়ে কলকাতার মতন জায়গাতে আমি প্রতিষ্ঠা লাভ করেছি। আমার যদি আপনি এভিডেভিট দেখেন আমি কত কোটি টাকা ডিক্লারেশন করেছি, সেটা জানেন আপনারা, আমি আর বলতে চাইছি না, সবাই জানেন। তো সেটা তো সবই আমার ওকালতি থেকে করেছি। তো আমি এত সিরিয়াসলি করেছি ওকালতিটা, এবং এত মন দিয়ে, এবং এত আমার তার পিছনে কি বলবো, এত আমার মানে সাধনা ছিল যে কেউ কল্পনা করতে পারে আমি কি সাধনাটা করেছি। তো আমি যেটা করি সিরিয়াসলি করি। তো ওকালতি করেছি এতদিন ধরে সিরিয়াসলি, রাজনীতিটাও আমি বহুদিন ধরে করছি, সিরিয়াসলি করছি। আর এখন যে আমি জনপ্রতিনিধি হয়েছি, মানুষের কাজ সিরিয়াসলি করবো আমি। যাই হোক, পার্থদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি পাবলিক টাইমস পরিবারে সাড়া দিয়ে উনি এসছেন, আর আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করব, মায়ের কাছে প্রার্থনা করব যে তার শ্রীবৃদ্ধি হোক। তিনি রাজনীতিক যে ধাপে ধাপে যে এগারোর ব্যাপার আছে, সে ধাপে ধাপে ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাকে সুস্থ রাখুন, পরিবারকে সুস্থ রাখুন, এবং মানুষের জন্য কাজ করার জন্য ওনার হৃদয়কেও ভালো রাখুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি পাবলিক টাইমসের সম্বন্ধে কিছু বলতে চান আপনি বলতে পারেন। প্রথমে বললাম পাবলিক টাইমস এমনই একটা নিরপেক্ষ যারা খবর দেয়, খবর তৈরি করে না, খবর পরিবেশন করে। এবং পাবলিক টাইমকে আমি ভোটের সময় যেভাবে দেখেছি, তারা নিরপেক্ষতার সাথে খবরটাকে ডিস্ট্রিবিউট করেছে। আর এই চ্যানেল এই এরিয়ার মধ্যে খুবই একটা প্রতিষ্ঠিত চ্যানেল। আমি মানুষকে বলবো যে এই চ্যানেলের উপরে আস্থা রেখে আপনারা এই চ্যানেলকে দেখতে পারেন, এবং এই চ্যানেলের যে খবর যেটা পরিবেশন হবে তার উপর আপনারা আস্থা রাখতে পারেন, ভরসা রাখতে পারেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।